আসসালামু আলাইকুম, মালিহা হুসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। দল হিসেবে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ ও তাদের সকল কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই অভ্যুত্থানে আহতদের ওয়ারিয়ার্স অফ জুলাই এবং জুলাই মঞ্চ নামে আলাদা তিনটি সংগঠন আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া শুরু করতে বিলম্ব অথবা তাদের কার্যক্রম নিষিদ্ধ না হলে ছাত্র জনতা রাজপথে অবস্থান নেবে বলেও হুঁশিয়ার করেছেন এনসিপির নেতারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আওয়ামী লীগকে নতুনভাবে রাজনীতিতে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর বেরিয়েছে তারই প্রতিবাদে মুখর ছাত্র সংগঠন ও বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম। শাহবাগে অবস্থান নিয়ে জুলাই মঞ্চের কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধে স্লোগান দেন। গণঅভ্যুত্থানে আহত ছাত্ররাও রাস্তায় নেমে আসেন আওয়ামী লীগের ফ্যাসিবাদ রূপের পুনরাবৃত্তি ঠেকাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। জাতীয় নাগরিক পার্টি শাহবাগে মহানগর দক্ষিণের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করে। সেখানে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সেনাবাহিনীকে কেউ প্রতিপক্ষ বানায়নি, বরং আওয়ামী লীগ পুনর্বাসনে যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কথা বলছেন তারা। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনীতি হতে দেবে না এনসিপি। বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয়, তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে। সন্ধ্যায় রাজধানীর বকশীবাজারে জাতীয় নাগরিক পার্টির লালবাগ জোনের ইফতারে যোগ দেন নাহিদ ইসলাম। বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছিল 1/11 বন্দোবস্ত থেকে। দেশে নতুন করে আর কখনো 1/11 হতে দেয়া হবে না। যে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। আমরা খুব স্পষ্টভাবেই বলেছি এবং আজকের এই অনুষ্ঠান থেকে আবারও বলে দিতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। আমরা এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নয়, প্রতিষ্ঠানগুলোকে আমাদের পুনর্গঠন করতে হবে, দাঁড়া করাতে হবে, কিন্তু যারা এই জড়িত সেই জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ফলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে থাকতে হবে এবং জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। এবং এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে যদি আওয়ামী দোষরা থাকে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতে হয়, তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদের পুনর্বাসন শক্ত হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে, যে কোনো উপায়ে সে ঐক্য ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে পলাতক স্বৈরাচার ঘাড়ে চেপে বসার সুযোগ পায়। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার 12 দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। রাজনীতিবিদদের সম্মানে শনিবার ইফতারের আয়োজন করে যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক 12 দলীয় জোট। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তাই 2 বছর আগে রাষ্ট্র মেরামতের ভাবনার কথা তুলে ধরেছে বিএনপি। মতপথের ভিন্নতা থাকলেও দেশ ও জনগণের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো,
আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। সংস্কার আগে না নির্বাচন আগে, এমন বিতর্ক নিয়ে কথা বলেন তারেক রহমান। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকেই গণতন্ত্র বলি আমরা। সারা পৃথিবীতে সেটি গণতন্ত্র হিসাবে প্রচলিত বা স্বীকৃত। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে, তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া সংস্কার। যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। সুন্দরভাবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের গণমাধ্যমকে সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণে সাংবাদিকতা সুরক্ষা আইন, জাতীয় গণমাধ্যম কমিশন গঠন, এক প্রতিষ্ঠানের একটি মাত্র গণমাধ্যমের মালিকানা এবং সংবাদপত্রের উপর কর্পোরেট ট্যাক্স তুলে দেওয়া সহ 20টি সুপারিশ দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশমালা হস্তান্তর করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রস্তাবের যেগুলো এখনই বাস্তবায়ন সম্ভব সেগুলো দ্রুত করতে চায় তার সরকার। হাসান জাবেদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করে। পরে সংবাদ সম্মেলনে সুপারিশের নানা দিক তুলে ধরেন কমিশন প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ। জানান 1400 ব্যক্তির মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। বলেন, গণমাধ্যমে কালো টাকা প্রবেশ করেছে, স্বচ্ছ প্রক্রিয়ায় লাইসেন্স দেয়া হয়নি এবং বিনিয়োগের উৎস ঘোষণা করা হয়নি। বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানোর, শেয়ার দেওয়া। এটা আমরা প্রস্তাব করেছি। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। এটা করার উপায় কি হতে পারে? উপায় হচ্ছে যে তারা তাদের যে কোনো একটি বেছে নেবেন, কোনটা তারা রাখবেন। অন্যটি মালিকানা হয় হস্তান্তর করবেন অন্য কারো কাছে, অথবা তারা দুটো হাউসকে মিলিয়ে যেই মাধ্যমটা রাখবেন সেই মাধ্যমটাকে আরও স্ট্রঙ্গার, আরও বড় আকারের প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করবেন। মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতেই সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দেওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। সাংবাদিকদের ন্যূনতম বেতন সরকারি বেতন কাঠামোর 9ম গ্রেডের সমপরিমাণ করার সুপারিশ করা হয়। অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে সাংবাদিকতা করার ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস, বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসন দেয়া এবং দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরি করা। একটা স্থায়ী কমিশন, জাতীয় গণমাধ্যম কমিশন, মিডিয়া কমিশন হবে স্থায়ী, এবং এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে। আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম, যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটাও ওই গণমাধ্যম কমিশন করবে। তিনি আরও বলেন, সংবাদপত্রের সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি নিয়ে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। জানান, সর্বোচ্চ 52টি দৈনিক পত্রিকার মোট 10 লাখ কপি একদিনে বিক্রি হয়, যা সরকারি হিসাবের চেয়ে অনেক কম। 1,41,00,000 পত্রিকার হিসাবটা একেবারেই ভুয়া, জালিয়াত হিসাব। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে খেলাফত মজলিস 140টিতে এবং লেবার পার্টি 147টিতে একমত প্রকাশ করেছে। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে নিজ নিজ দলের পক্ষে প্রস্তাবনা জমা দেয় খেলাফত মজলিস ও লেবার পার্টি। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দলগুলোর সংখ্যা আলোচনা করেই সংস্কারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লেবার পার্টি চেয়ারম্যান
চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সাথে তারা একমত হলেও প্রাদেশিক বিভাজনের পক্ষে তারা একমত নন। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, 400 আসনে সরাসরি ভোট হতে হবে। 10 মাসে সংস্কার করেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি। আওয়ামী লীগকে বিচারের আগে কোনো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া যাবে না বলে মত দেন তিনি। আগামী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন না হয়ে গণপরিষদ নির্বাচন হওয়া উচিত বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টির মতামত কি হবে সে বিষয়ে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 23 বছর আর ভোটার হওয়ার ন্যূনতম বয়স 16 করার পক্ষে মত দিচ্ছে দলটি। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের উপর নিজেদের মতামত জমা দেওয়া হবে বলেও জানান তিনি। 1972 সালে প্রণীত সংবিধান নয়, দেশের জন্য নতুন সংবিধান প্রয়োজন বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা। কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে। কারণ ওখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেটার আলোচনা দরকার আছে। তো এই দুটো পদ্ধতির মধ্যেই আমাদের মূলত আছে যে আপনারা দেখেছেন যে আমরাও কিন্তু শুরু থেকেই বলে এসেছি যে আমরা একটা নতুন গণতান্ত্রিক সংবিধান চাই, বা অর্থাৎ সংবিধান পুনর্লিখন চাই, এবং সেটা করার জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি মনে করি যে গণপরিষদ নির্বাচন। কিন্তু আবার আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার, মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। তো সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে। এই দুটো নিয়ে আমরা কথা বলবো আগামীকাল। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা বোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে রংপুর ডিভিশনাল রিপোর্টার্স ফোরাম RDRF ঢাকার ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। RDRF-এর ইফতার ও দোয়া মাহফিলে সমিতির সদস্য ও রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন। সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে সার্জিস বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। আয়োজনে যোগ দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেন, গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন। এখানে সেনাবাহিনীর প্রধানকে সরানো বা এরকম কোনো প্রশ্ন কিন্তু কখনো আসেনি। কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ না, আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি, এবং আমরা মনে করি এই অবস্থাও তৈরি হয়নি, এবং আমরা এই অবস্থা যেন তৈরি না হয় নির্বাচনের পূর্ব পর্যন্ত, সেটি আমরা প্রত্যাশা করি। মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মালিকের কোনো হস্তক্ষেপ থাকবে না, এই ধরনের একটি আইন হলে পরে আমরা যে গণতন্ত্রের জন্য এত রক্ত ঝরেছে, এত রক্তপাত, তাহলে সেই ঝরানো রক্তটা সে মর্যাদা লাভ করবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, বিগত সরকারের সময়ে বাজেটগুলো উচ্চাভিলাষী ছিল, যার ফলে ঋণের পরিমাণ বেড়ে গেছে। তাই বাস্তবতার উপর ভিত্তি করে বাজেট প্রণয়ন করা উচিত বলে মনে করেন তিনি। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ERF কার্যালয়ে রাজস্ব সংগ্রহ নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, বাজেটের আকার যে পরিমাণ করা হয় সেটা বাস্তবায়ন হয় না, ফলে ঘাটতির পরিমাণ বেড়ে যায়। তাই রাজস্ব সংগ্রহের সক্ষমতা অনুযায়ী বাজেটের আকার করা উচিত। ভবিষ্যতে আর অফলাইনে রিটার্ন নেওয়া হবে না উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে এনবিআর এর কার্যক্রম ডিজিটালাইজড করা শুরু হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শুধুমাত্র এনবিআর এর একার পক্ষে রাজস্ব আয় বাড়ানো সম্ভব নয় জানিয়ে বক্তারা আইনের যথাযথ প্রয়োগের তাগিদ দেন। আমরা ডেফিনেটলি এর আগে যে বাজেটগুলো করেছি সেগুলোতে উচ্চাভিলাষী বাজেট ছিল, যে কারণে আমাদের ঋণের বোঝা বেড়ে গেছে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অ্যাগ্রেসিভও হয়ে গেছি। এই যেটা বললাম, বাড়াও বাড়াও বাড়াও, এই করতে করতে অনেক জায়গায় কিন্তু আমাদের বিজনেস পিপলরা কমপ্লেন করছে, আমাদের ফরেন ইনভেস্টররা কমপ্লেন করছে যে আমাদের ট্যাক্স রেজিমটা অনেক অনেক বেশি রিগ্রেসিভ হয়ে গেছে, এবং এগুলোকে অ্যাড্রেস করতে হবে।
সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। রাজধানীতে ঈদ কেনাকাটায় শপিং মলগুলোর থেকে ফুটপাতের দিকেই বেশি ঝুঁকছেন ক্রেতারা। দরদাম করে সাধ্যের মধ্যে কেনাকাটার জন্য ফুটপাতকেই প্রাধান্য দিচ্ছেন নিম্ন আয়ের এমনকি মধ্যবিত্ত ক্রেতারা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। রাজধানীর নিউ মার্কেট থেকে শুরু করে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল, এলিফ্যান্ট রোড পর্যন্ত ফুটপাতে শত শত দোকান। এসব দোকানে নারী, পুরুষ, শিশুদের পোশাক থেকে শুরু করে বেল্ট, জুতা, ব্যাগ, কসমেটিক্স সহ নানান বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। পছন্দের পোশাক কিনতে ভ্রাম্যমাণ এসব দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তাদের আকর্ষণ করতে হকাররাও হাঁক ছাড়ছেন নানা ছন্দে। স্বাদ আর সাধ্যের মধ্যে ঈদ কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রোডাক্ট যে দাম হলো তার থেকে আরো অনেক বেশি চাইতেছে, তারপর দামাদামি করার পর দেখা যাচ্ছে অর্ধেক দাম ছাড়িয়ে দিতেছে। সবাই তো কেনাকাটা কম বেশ করে, মধ্যবিত্ত আপনার বড় লোকরাও আছে। আমরা তো মধ্যবিত্ত, আমাদের মনে হয় দামটা কমে গেলে ভালো হতো সবকিছুর। এইবারকার জন্য একটু দাম বেশি, অল্প কিছু বেশি প্রত্যেকবারের হচ্ছে। তো আমাদের জন্য মোটামুটি এবার ঈদযাত্রা অনেকটাই ভালো, কেনাকাটা করছে অনেকগুলা, তো কিনতে পেরে গিয়ে দোকানে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। ক্রেতা উপস্থিতি থাকলেও বিগত বছরের তুলনায় বিক্রি তুলনামূলক কম বলে আক্ষেপ বিক্রেতাদের। আমাদের প্রথমে খুব খারাপ গেছিল, এখন ইনশাল্লাহ কালকে বেচাকেনা ভালো হয়েছে। সামনে যদি এভাবে হয় ইনশাল্লাহ আমাদের সেল ভালো হবে। কয়েকদিন তো ছিল না, ইনশাল্লাহ গতকালকে শুক্রবার ভালো বেচাকেনা হয়েছে। ঈদের ব্যবসা মোটামুটি আছে ভাই, আগের বছরের তুলনায় এবছর কাস্টমারটা অনেকই কম, বেশি একটা নাই। যে ছিনতাই ডাকাতি এটা সেটা হইতাছে, এই ভয়তে মনে করেন আর কেউ আইতেছে। কিন্তু এই বছর বেচাকিনি আমাদের গতকালকে থেকে হইতেছে। আজকে যে রকম পরিবেশ দেখতেছি মানে আজকে বেচাকিনি মোটামুটি ভালো হবে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দেশের কয়েকটি স্থানে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বলছেন, বাংলাদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবার জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জয়কলস, পাথারিয়া ও শিমুল বাঁক ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। ঝালকাঠির নলছিটিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্র দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। বিকেলে আশুলিয়ায় ইফতার মাহফিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।